এক ১৭ বছর বয়সী তরুণী বিকেলে ছাগল চড়াতে গিয়ে হঠাৎই দেখতে পায় পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ রাস্তা ধসের কারণে ভেঙে পড়েছে। ঠিক সেই মুহূর্তে মেয়েটি দূরে তাকাতেই লক্ষ্য করে ভারতীয় সেনাদের একটি কনভয় সোজা সেই বিপজ্জনক রাস্তার দিকেই এগিয়ে আসছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে মেয়েটি এমন এক সাহসী পদক্ষেপ নেয় যা শুনলে আপনাদেরও ওই মেয়েটির প্রতি গর্ববোধ হবে। সে শুধু সেনাদের জীবনই বাঁচায়নি, বরং সে দেখিয়েছে দেশপ্রেমের কোনো বয়স হয় না। তো বন্ধুরা, কি হয়েছিল সেদিন এবং মেয়েটি কি এমন দুঃসাহসীর কাজ করলো যা করে সকলের কাছে এক উদাহরণ হয়ে গেল? বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যেতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। ভারতের উত্তর হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত একটি ছোট্ট এলাকা, চারপাশ সবুজ আর রুক্ষ পাথরের এক অদ্ভুত সহাবস্থান। মেঘেরা যেন এখানকার গাছের ডগা ছুঁয়ে আলতো করে বয়ে যায়। এখানকার বাতাস সবসময়ই শীতল। সকালে সূর্যের আলো যখনই সেই পাহাড়ের চূড়াগুলোই পড়ে, তখন যেন পুরো উপত্যকাটি সোনার মতন ঝলমল করে ওঠে। এখানকার মানুষের মধ্যেই আধুনিকতার ছোঁয়া কম, তারা প্রকৃতির সাথে মিশে থাকতেই ভালোবাসে। আর এরকমই এক নিরিবিলি পাহাড়ি পরিবেশে বসবাস করেন সুরিন্দর আর গঙ্গার পরিবার। বছরের এক বড় সময় ধরে সুরিন্দর গ্রামের অন্যদের সঙ্গে জঙ্গলে ও পাহাড়ে বিভিন্ন এলাকায় কাঠ এবং ভেষজ লতাপাতা সংগ্রহের কাজ করে। বাকি সময় তারা পশুপালন করে থাকে। শীতকালে যখন বরফ পড়ে তখন জীবন আরো কঠিন হয়ে ওঠে, কিন্তু এখানকার মানুষেরা প্রকৃতির এই রূঢ়তাকেও মেনে নিয়েছে হাসি মুখে। সুরিন্দর আর গঙ্গার একটি মাত্র মেয়ে, তার নাম নমিতা। নমিতার বয়স এখন ১৭ ছুঁই ছুঁই। এখানকার মেয়েদের ক্ষেত্রে প্রথা হলো অল্প বয়সেই হাতের কাজে পটু হয়ে ওঠা এবং সামান্য অক্ষর জ্ঞান অর্জন করে খুব দ্রুতই বিয়ে নামক নতুন জীবনে প্রবেশ করা। কিন্তু নমিতা ছিল ব্যতিক্রম। সে বরাবরই বই খাতার প্রতি গভীর টান অনুভব করত। তার মা বাবাও তার এই আগ্রহকে সমান সমর্থন করত। নমিতার স্কুল ছিল প্রায় গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে। সংকীর্ণ পাথুরে পথ ধরে প্রতিদিন এই দূরত্ব পেরোতে হতো তাকে। মাঝে মাঝে পথটা এতটাই দুর্গম হয়ে উঠত যে এক পা এদিক আর ওদিক হলেই সোজা গভীর খাদে পড়ে যাওয়ার ভয় থাকতো। তা সত্ত্বেও নমিতা চেষ্টা করত প্রতিদিন স্কুল যাওয়ার। তার কাছে পাহাড়ের এই দূরত্ব যেন জ্ঞানের আলোয় পৌঁছানোর এক মহান পরীক্ষা। স্কুল থেকে বাড়ি ফিরলেই নমিতার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ শুরু হতো, তাদের গবাদি পশুগুলোকে চারণভূমিতে নিয়ে যাওয়া। তাদের ছিল বেশ কয়েকটি পাহাড়ি ছাগল, আর এই ছাগলগুলো ছিল নমিতার আপন সঙ্গী ও দায়িত্বের অংশ। প্রতিদিন বিকেলে সে এক হাতে লাঠি নিয়ে পাহাড়ের উঁচু চারণভূমির দিকে হাঁটা ধরত। পাহাড়ের ঢাল বেয়ে উঠতে উঠতে সে ক্লান্ত হয়ে পড়লেও চারিদিক থেকে আসা ঠান্ডা বাতাস আর পাহাড়ের নিস্তব্ধ নীল আকাশ তার সব ক্লান্তি ভুলিয়ে দিত। চারণভূমিতে পৌঁছেই ছাগলগুলো এদিক ওদিক ছুটে যেত সবুজ ঘাসের সন্ধানে, আর নমিতা বসে থাকতো বড় পাথরের ওপর। তার সামনে বিস্তীর্ণ সবুজ পাথুরে উপত্যকা, আর একটু দূরে বরফে ঢাকা শৃঙ্গগুলো ঝকঝক করত। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম পাহাড়ের পিছনে লুকাতে শুরু করলো, তখন আকাশে ছড়িয়ে পড়ত লাল আর কমলা রঙের মায়াবী আলো। এই দৃশ্য দেখার জন্য নমিতা প্রতিদিনের মতন অপেক্ষা করত। দিন যেন ঠিক এভাবেই গড়িয়ে যেত তাদের। সকালে পাহাড়ের মাথায় সূর্যের রক্তিম আভা দিয়ে তাদের দিন শুরু হতো, আর সন্ধ্যার আগে ছাগলগুলোর মৃদু ব্যা ব্যা ডাক তাদের বাড়ি ফেরার সময় জানান দিত। কঠোর পরিবেশ বা কঠিন পরিশ্রম এই কোনো কিছুই তাদেরকে থামিয়ে রাখতে পারত না। তারা ছোট থেকেই এরকম জীবনেই অভ্যস্ত ছিল।
একদিন স্কুল থেকে বাড়ি ফিরে নমিতা তার ছাগলগুলোকে নিয়ে পাহাড়ি পথে চড়ানোর জন্য বের হলো। সাধারণত নমিতা একটি নির্দিষ্ট পথ ধরেই প্রতিদিন তাদের ছাগলগুলোকে চড়াতে নিয়ে যায়। এই রাস্তাটি ছিল বেশ উঁচু আর সংকীর্ণ। রাস্তাটি গ্রামের মূল পথের সঙ্গে সংযুক্ত হলেও এটি গ্রামের মানুষেরা খুব বেশি ব্যবহার করত না। তবে এই রাস্তা দিয়ে ভারতীয় সেনাবাহিনীরা এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যাতায়াত করত। নমিতা সেই পাহাড়ি রাস্তা ধরে কিছুটা এগোতেই তার ছাগলগুলোর অদ্ভুত আচরণ দেখে থমকে যায়। ছাগলগুলো সাধারণত সামনে ছুটে চলে আসে, কিন্তু আজ যেন কেমন অস্থির হয়ে উঠেছে। কেউ মাথা নিচু করে ব্যা ব্যা করছে, কেউ আবার ভয় পেয়ে পিছনের দিকে সরে আসছে। নমিতা তাদের শান্ত করার চেষ্টা করে বলল, হেই, কি হয়েছে রে তোদের? কথাটি বলে লাঠিটা হালকা নাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। কিছু দূর এগোতেই তার পা যেন হঠাৎ করেই থেমে গেল। রাস্তাটি যেখান থেকে বাঁক নিয়েছে তার ঠিক পরেই রাস্তার একটি পুরো অংশ ভেঙে গিয়ে প্রায় 40 ফুট গহ্বর তৈরি করেছে। রাস্তাটিকে দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে বাঁকের পর ওই রাস্তাটি আর নেই, আছে শুধু গভীর গহ্বর। এমন দৃশ্য দেখে নমিতার শরীর মুহূর্তেই হিমশীতল হয়ে গেল। নমিতা থেমে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। অজান্তেই মনের মধ্যে এক ভয়ানক চিন্তা ভর করলো। সে মনে মনে ভাবল, যদি এই পথ ধরে কোনো যানবাহন আসে, বিশেষ করে কোনো ভারী গাড়ি, তাহলে তারা নিশ্চয়ই এই ভয়াবহ গর্তটি দেখতে পাবেন না। দূর থেকে দেখলে মনে হবে রাস্তাটা একেবারে ঠিক আছে, কিন্তু কাছে আসলেই শেষ। সে নিচের দিকে তাকিয়ে দেখল ভূমিধসের পর এখনো ছোট্ট ছোট্ট পাথর গড়িয়ে পড়ছে খাদে। নমিতার মনে পড়ল কাল রাতের বৃষ্টির কথা। সে বুঝতে পারল এই বৃষ্টি হচ্ছে ভূমিধসের কারণ। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই ধসটা এমন এক জায়গায় হয়েছে যেটা দূর থেকে কোনো চালকের চোখে ধরা পড়বে না। তারা যখন কাছে আসবে তখনই বুঝতে পারবে, আর তখন কিছু করার থাকবে না। গাড়ি সরাসরি গড়িয়ে পড়বে সেই গভীর খাদে। নমিতার বুকের ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। সে দ্রুত ছাগলগুলোকে একপাশে সরিয়ে গাছের সঙ্গে বাঁধল। এই সময় তার কানে ভেসে এলো এক ক্ষীণ কিন্তু পরিচিত ভারী গাড়ির ইঞ্জিনের শব্দ। শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। নমিতার হৃদস্পন্দন বেড়ে গেল। সে বুঝতে পারল ওগুলো ভারতীয় সেনাবাহিনীর ট্রাক। প্রায় প্রতিদিনই এই পথ দিয়ে তাদের যাতায়াত হয়। নমিতা দূরের রাস্তার দিকে তাকাতেই দেখতে পেল বেশ কয়েকটি ভারতীয় সেনাদের কনভয় এদিকে এগিয়ে আসছে। মুহূর্তেই তার মাথায় খেলে গেল আসন্ন বিপদের কথা। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেনাবাহিনীর গাড়ি থামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু কিভাবে? নমিতার কাছে তো কোনো ফোন নেই, কোনো সিগন্যালেরও ব্যবস্থা নেই। তার মনে পড়ল তার গলায় ঝুলানো লাল ওড়নাটির কথা। পাহাড়ের পটভূমিতে এই লাল রংটা সহজেই দৃষ্টি আকর্ষণ করবে। নমিতা সামনের দিকে দৌড়াতে লাগলো। তার মাথায় তখন একটাই চিন্তা, জওয়ানদের বাঁচাতে হবে। বিপদের বার্তা নিয়ে নমিতা এমন ভাবে দৌড়াচ্ছিল যেন সময়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে সে। রাস্তাটি ছিল ভঙ্গুর, ছোট বড় পাথর আর নুড়ি দিয়ে ভরা। সে যখন দ্রুত গতিতে দৌড়াচ্ছিল তখন বারবার তার পা পিছলে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে একটি বড় পাথরে হোঁচট খেয়ে রাস্তার উপর সপাটে আছাড় খেলো। তার হাঁটু ও কনুই দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। কিন্তু এই মুহূর্তে তার যন্ত্রণা থেকেও বড় হয়ে উঠল কর্তব্যবোধ। সে উঠে দাঁড়ালো দ্রুত এবং আবারও প্রাণপণে দৌড়াতে লাগলো। তার গলায় ঝোলানো লাল ওড়না ও হাতে থাকা লাঠিটিকে দিয়ে একটি লাল পতাকা তৈরি করলো। সে জানে সে যদি ঠিক সময় তাদের না সচেতন করতে পারে তাহলে বহু জীবন অকালে ঝরে যাবে। নমিতা দৌড়ে গিয়ে রাস্তার ঠিক মাঝখান বরাবর দাঁড়িয়ে পড়ল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত পড়ছে, সারা শরীর ঘেমে গেছে, কিন্তু তার চোখ সেনাদের গাড়ির দিকে নিবদ্ধ। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের বাঁক পেরিয়ে দেখা গেল সেনাবাহিনীর কনভয়ের প্রথম ট্রাকটি বেশ দ্রুত গতিতে এগিয়ে আসছিল। নমিতা তখন তার হাতে ধরা লাল পতাকাটি এক হাতে ধরে প্রাণপণে নাড়াতে শুরু করলো।
যেন সে তার সমস্ত শক্তি, সমস্ত আকুতি সেই গাড়ি থামানোর চেষ্টায় ঢেলে দিয়েছে। প্রথম ট্রাকের চালকের আসনে ছিল হাবিলদার রতন সিং। তিনি দূর থেকে প্রথমে দেখলেন রাস্তার মাঝে একটি লাল বিন্দুর মতন কিছু একটা দাঁড়িয়ে আছে। কাছে যেতেই দেখলেন এক কিশোরী মেয়ে তার লাল ওড়নাটি পাগলের মতন নাড়িয়ে সংকেত দিচ্ছে। রতন সিং প্রথমে বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলেন না। এই পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন মানুষ অথবা অদ্ভুত প্রকৃতির লোক দেখা যায়। তিনি ভাবলেন হয়তো কোনো পাগল এমন কাজ করছে, কিন্তু মেয়েটির চোখে মুখে যে তীব্র ভয় আর আকুতি ছিল তা তাকে এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত করে তুলল। তিনি গাড়ির গতি কিছুটা কমালেও পুরোপুরি থামালেন না, কিন্তু মেয়েটির চাঞ্চল্যতা দেখে রতন সিং গাড়ি থামাতে বাধ্য হলো। নমিতা ঠিক যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক একটু আগেই তিনি সজোরে ব্রেক চাপলেন। কর্কশ শব্দে কনভয়ের প্রথম ট্রাকটি থেমে গেল। ট্রাক থামতেই পিছনের অন্যান্য গাড়ির জওয়ানরা কি হলো জানতে চাইল। প্রথম ট্রাকের দরজা খুলে নামলেন দলের কমান্ডার মেজর গুরু সিং। তার কপালে ভাঁজ, চোখে বিরক্তি। তিনি গাড়ি থেকে নেমে গম্ভীর গলায় মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মেয়ে? রাস্তার মাঝে ভাবে দাঁড়িয়ে আছো কেন? মেজর কড়া গলায় প্রশ্ন করলেন। নমিতা হাঁপাচ্ছিল। কথা বলার শক্তি তখন প্রায় তার নেই। সে শুধু তার ডান হাতটি সামনের দিকে বাড়িয়ে দিল, যেদিকে ধসে যাওয়া রাস্তাটি আছে। সে কোনো মতে ফিসফিস করে বলল, সামনে সামনে রাস্তা নেই স্যার। মেজর প্রথমে তার কথা বিশ্বাস করলেন না, কিন্তু মেয়েটির চোখে মুখে যে ভয়ঙ্কর সত্যের ছাপ আছে তা উপেক্ষা করার মতন সাহসও ছিল না তার। তিনি রতন সিংকে নির্দেশ দিলেন, যাও তো দেখে এসো। রতন সিং রাইফেল হাতে নিয়ে নমিতার দেখানো পথের দিকে এগিয়ে গেলেন। দু পায়ে এগোতেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। তিনি ফিরে এসে মেজর বশিষ্ঠকে কিছু বলার আগেই মেজর সাহেব নিজেই নমিতার পাশ কাটিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন। রাস্তার সেই অংশে পৌঁছাতেই মেজর সাহেব চমকে উঠলেন। তার দৃষ্টি যেখানে গিয়ে শেষ হলো সেখানে পথ নয়, ছিল শত ফুট গভীর এক খাদ। তিনি প্রায় লাফিয়ে পিছিয়ে এলেন। এক মুহূর্তের জন্য যেন তার হৃৎপিণ্ড থেমে গিয়েছিল। আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান আর সামান্য গতি যদি থাকতো, তাহলেই তাদের ট্র্যাকটি, তাদের কনভয়টি আজ ইতিহাসের অংশ হয়ে যেত মর্মান্তিক এক দুর্ঘটনায়। মেজর ধীরে ধীরে নমিতার দিকে ফিরে তাকালেন। মেয়েটির মুখে তখনও ভয়ের ছাপ, কিন্তু সে এখন কিছুটা ধাতস্থ হয়েছে। তার চোখে এখন আর বিরক্তি নয়, বরং এক গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতার ঢেউ। তার মতন একজন অভিজ্ঞ সেনা অফিসারের চোখেও জল এসে গেল। তিনি দ্রুত হেঁটে এলেন নমিতার কাছে। নমিতা তখনও হাঁটু আর কনুইয়ের ক্ষতস থেকে রক্ত ঝরছে। মেজর শান্ত কণ্ঠে বলল, মা, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ। মেজরের গলার স্বর ভারী হয়ে এলো। তার কণ্ঠস্বর আবেগে কাঁপতে শুরু করলো। পিছন থেকে অন্য জওয়ানরা এসে ততক্ষণে দৃশ্যটি দেখল এবং তারা সবাই নীরবে দাঁড়িয়ে গেল। তাদের চোখও ছলছল করছিল। নমিতা তাদের জীবন বাঁচিয়েছে। এক সাধারণ পাহাড়ি মেয়ের বুদ্ধিমত্তার সাহসের জন্যই হয়তো তাদের জীবনটা এই যাত্রায় বেঁচে গেল। যদি আর 1 মিনিট দেরি হতো তবে হয়তো। হাবিলদার রতন সিং এর কথা শেষ হলো না। তিনি মাথা নিচু করে শুধু বললেন, জয় হিন্দ। নমিতা এই বিশাল সেনাদলকে দেখে কিছুটা ভয় পেলেও তাদের চোখে মুখে ফুটে ওঠা কৃতজ্ঞতা দেখে সে আশ্বস্ত হলো। সে শুধু বলল, আমি শুধু চেয়েছিলাম আপনারা যেন সুস্থ থাকেন। মেজর হাঁটু গেড়ে নমিতার পাশে বসলেন। তিনি নিজের ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স বের করে তার ক্ষতস্থান পরিষ্কার করে দিলেন। তিনি নিজের হাতে তার হাঁটুতে ব্যান্ডেজ করে দিলেন। এই দৃশ্য দেখে অন্যান্য জওয়ানরাও আবেগ ধরে রাখতে পারলেন না। মেজর উঠে দাঁড়িয়ে তাদের দলের দিকে তাকালেন। তিনি বললেন, জওয়ানরা, আজ এই ছোট্ট মেয়েটি আমাদের দ্বিতীয় জীবন দিয়েছে। এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই কনভয় আজ শুধু একটি জীবন নয়, বরং বহু পরিবারের হাসি আর বহু মায়ের বুক খালি হওয়া থেকে বাঁচিয়েছে। নমিতা, তুমি আমাদের জন্য একজন দেবী। এরপর তিনি নমিতাকে সম্মানের চিহ্ন হিসাবে তার দলের পক্ষ থেকে একটি বিশেষ উপহার দিতে চাইলেন। তিনি তার হাত তুলে তাদের দলের দিকে ইঙ্গিত করলেন। একজন জওয়ান এগিয়ে এসে স্যালুট করে একটি বিশেষ খাম মেজরের হাতে তুলে দিলেন।
মেজর নমিতার হাতে খামটি তুলে দিয়ে বলেন, এটা শুধু একটা উপহার নয় মা, এটা আমাদের কৃতজ্ঞতার প্রতীক। আর সবচেয়ে বড় কথা হলো, তোমার মতন সাহসী মেয়ে আমাদের দেশের সম্পদ। নমিতার চোখ জলে ভরে এলো। সে তো শুধু জীবন বাঁচাতে চেয়েছিল, কিন্তু বিনিময়ে সে পেল সম্মান আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। এই উপহারটা তার কাছে শুধুমাত্র টাকা বা বস্তু ছিল না, এটা ছিল তার স্বপ্নের প্রতি স্বীকৃতি। সেনাবাহিনীর দল দ্রুত ধস নামার রাস্তাটি মেরামতের কাজ শুরু করলো। ততক্ষণে নমিতা তার ছাগল নিয়ে বাড়ি ফিরে এলো। তার মা বাবা তার দেরি দেখে চিন্তিত ছিলেন, কিন্তু যখন মেজর এবং তার দল গ্রামে এসে পুরো ঘটনাটি বর্ণনা করলেন, তখন সুরিন্দর ও গঙ্গার চোখ গর্বে ভরে উঠল। গ্রামবাসীরা বুঝতে পারল, নমিতা সৈন্যদের জীবন বাঁচানোর মধ্যে দিয়ে তাদের গ্রামের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। মেজর যাওয়ার আগে নমিতাকে স্যালুট করলেন। একজন পাহাড়ি কিশোরী একটি সামরিক ইউনিটের কাছ থেকে স্যালুট পেল। এই দৃশ্য চিরকাল সেই গ্রামের মানুষের মনে গেঁথে রইল। মেজর যে খামটি নমিতাকে দিয়েছিলেন তাতে লেখা ছিল, তোমার সাহস আর দেশপ্রেমের কাছে ভারতীয় সেনাবাহিনী ঋণী। এর কয়েক সপ্তাহের মধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রামে মেয়েদের জন্য নিয়মিত স্কুল যাতায়াতের একটি বিশেষ ব্যবস্থা করলো। ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়ে নমিতা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হলো। সে শুধুমাত্র ভালো ছাত্রী হিসাবেই নয়, বরং একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হিসাবেও পরিচিত পেল। গ্রামের অন্যান্য মেয়েরা যারা অল্প বয়সে বিয়ে নিয়ে ভাবত, তারাও নমিতাকে দেখে অনুপ্রাণিত হলো। তারা বুঝতে পারল, সাহস, জ্ঞান এবং আত্মবিশ্বাস জীবনকে নতুন পথে চালিত করতে পারে। পাহাড়ের খাদে পড়ে যাওয়া থেকে ভারতীয় সেনাদের বাঁচানোর এই ঘটনা শুধু একটি বীরত্বের গল্প নয়, বরং এক সাধারণ পাহাড়ি মেয়ের অদম্য সাহস আর দেশপ্রেমের এক উজ্জ্বল নিদর্শন হয়ে রইল। নমিতার সেই লাল ওড়নাটি এখন কেবল একটি বস্ত্রখণ্ড নয়, তা হয়ে উঠল সাহস ও আশার প্রতীক, যা বিপদ থেকে জীবন বাঁচায় এবং স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন বা নিজের দেশকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।